আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেই সমন্বিত কম্বাইন্ড 10 ব্যাংকের যে এক্সামটা হয়েছে সেটার আমরা ম্যাথ সলিউশন দেখবো ইনশাল্লাহ। যদিও আমি সফট কপি প্রোভাইড করছি অলরেডি, তো আমরা এগুলোর এক্সপ্লেনেশন আরো ডিটেল জানি। তাহলে কোশ্চেন ছিল কতটা? 20টা। তো ঠিক আছে, আমরা এগুলার এক্সাম হল অ্যাপ্রোচটা দেখবো। হ্যাঁ, সো প্রথম প্রশ্ন শুরু হচ্ছে, এ বি সি ডি অ্যান্ড ই আর ফাইভ consecutive numbers in increasing order of size. So deleting one of the five numbers from the set decreased the sum of the remaining numbers in the set by 20%. So which one of the following numbers was deleted? প্রথম কথা হচ্ছে, পাঁচটা কনজিকিউটিভ ক্রমিক সংখ্যা আছে এ বি সি ডি ই, যেটি ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডার বলতে সাপোজ 2 3 4 5 6 বা 1 2 3 4 5 এভাবে গিয়েছে, বৃদ্ধি পেয়েছে। ডিলেটিং ওয়ান অফ দা ফাইভ নাম্বারস, এগুলো থেকে যে কোনো একটা যদি আপনি ডিলিট করেন, ফ্রম দ্য সেট ডিক্রিজ দ্য সাম অফ দ্য রিমেইনিং নাম্বারস ইন দ্য সেট বাই 20%। এর অর্থ হচ্ছে, আগে যে পাঁচটা নাম্বার ছিল তাদের যে সামটা ছিল, ওখান থেকে যখনই আপনি একটা নাম্বারকে ডিলিট করে দিবেন, তখন তাদের সামটা কি কমবে না? কমে যাবে। তো সেই সামটা কেমন কমবে? 20% কমবে। তাহলে সেক্ষেত্রে আপনি কোন নাম্বারটাকে ডিলিট করেছেন বা কোন নাম্বারটাকে ডিলিট করলে সামটা আলটিমেটলি 20% কমে, এটাই তো কথা। অনেকভাবে চিন্তা করা যেতে পারে। আমরা সবার প্রথমে কি করি, এ বি সি ডি ই এগুলোকে ধরে নিই, যেহেতু ইনক্রিজিং অর্ডারে বলে দিয়েছে। আর রেসপেক্টিভলি মনে করেন এই আমাদের 1 B 2, যে কোনোটা ধরতে পারে, সমস্যা নাই। সি আমাদের 3, ডি হচ্ছে 4, আর ই আমাদের কত? 5। তো এখন এটার সাম বের করবো, আমরা সামটা বের করে দেখবো যে ওই সামের 20% আসলে কোন নাম্বারটা। তাহলে সেটাই আসলে ডিলিট করা হয়েছে। এখন সাম আপনি চাইলে যোগ করতে পারেন, যে 5+4+3+2+1, কিন্তু সেটা 1 সেকেন্ড হলেও বেশি সময় নেবে যদি আপনি জেনে থাকেন এটাতে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেন? দেখেন, জাস্ট গ্যাপ কি আছে? সেম আছে। আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাভারেজটা কই থাকে? মিডিলে থাকে না? তাহলে অ্যাভারেজ যদি 3 হয়, মোট কত আসবে? 3 × 5 মানে কত? 15। তাহলে এই 15 আসলে আমাদের এখানকার টোটাল। তাহলে এই যে 15টা টোটাল হলো, মানে 15 যে টোটাল আসলো, এটা থেকে 20% বের করি তো। তাহলে 15 20% কত আসবে? কিভাবে বের করব? খুব সহজ কথা হচ্ছে, কোনো কিছু 10% মানে ডেসিমালটা এক ঘর বামে আসে। আমি যদি আপনাকে বলি যে 210% কত, তাহলে আপনি সিম্পলি বলবেন যে আমাদের ডেসিমালটা এক ঘর বামে আসলে কত আসবে? 20 আসবে। আমি যদি বলি 306 10% কত, আপনি মুখে মুখে বলবেন ডেসিমালটা এক ঘর বামে আসলে কত? 3.6। তো 15 10% ভ্যালু কত? ডেসিমেল এক ঘর বামে আসে কত? 1.5। আমি তো আপনাকে 10% চাই নাই, 20% চেয়েছি, তাই না? তাহলে দুই গুণ হবে, তার মানে আসলে 3। তাহলে দেখা যাচ্ছে এই যে সাম 15 ছিল, ওখান থেকে আপনি আহ, মানে যেই রিমেইনিং নাম্বারটা ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট? 20%। তাহলে 20% ডিক্রিজ করার অর্থ, আপনি ওই যে সেটটা ছিল ওখান থেকে ABCD এর মধ্যে 3, মানে 3 বলতে কি খেয়াল করেন, ABCDE ধরেছিলাম। তাহলে ABCD এর ক্ষেত্রে আমাদের এই যে 3 মানে কি এটা, আর তার মানে সিটাকে ডিলিট করছিলেন। আপনি যে কোনো নাম্বার নিয়ে ট্রাই করতে পারেন, সমস্যা নাই। তাহলে এখান থেকে ডিলিটেড নাম্বার কত? সি। তাহলে এটাই প্রশ্নের উত্তর। Next question. Bowl S contains only marbles. If 1/4 of the marbles were removed, the bowl would be filled to 1/2 of its capacity. So if 100 marbles were added, the bowl would be full. How many marbles are in bowl S? তো প্রথম কথা হচ্ছে, এই ম্যাথ দেখবেন আমি সফট কপিতে 5 ভাবে সমাধান দিয়েছি, 5টা অ্যাপ্রোচের সমাধান দিয়েছি। এখন আপনার চাইলে 5টা করতে পারেন, আমি এখানে 1 2টা দেখাচ্ছি, খেয়াল করেন। কথা হচ্ছে, আমি এটাকে অনেকভাবে সলভ করতে পারি। আমি যদি রেশিও অ্যাপ্রোচ যেতে চাই, কোনো সমস্যা নাই। ক্যাপাসিটিস টু মার্বেল যেতে চান, তাও সমস্যা নাই। আবার ইকুয়েশন গেলেও হবে, কোনো ব্যাপার না। এখন এখানে যদি এভাবে চিন্তা করি যে আমাদের মন করেন মার্বেল সংখ্যা ছিল এম, তাহলে মার্বেল সংখ্যা যদি এম থাকে, আপনি যখন ওখান থেকে 1/4 রিমুভ করছেন, তাহলে সিম্পলি আমি বলতে পারি কি 3/4 আছে। এখন এটা তো মার্বেল সংখ্যা, তো এই যে আপনি 1/4 আসলে আপনি কি করলেন, মার্বেলকে রিমুভ করলেন, সো 3/4 আছে। তাহলে এখন বক্সের সাথে এটা সম্পর্কিত কিভাবে? আপনি যখন এটা 1/4 রিমুভ করছেন, সো বক্সটা কি হয়েছে? 1/2 অফ ইটস ক্যাপাসিটি, মানে বক্সের যে ক্যাপাসিটি সেটার হাফ হয়ে গেছে, যে পরিমাণ মার্বেল ছিল না কেন। তাহলে এখান থেকে আমি এই কন্ডিশন থেকে ইউজ করতে পারি, সিম্পলি কি বলা যায়, যে মার্বেল ইজ টু বোল, আমি যদি ডিরেক্ট আড়াআড়ি গুণ করি তাহলে সিম্পলি কত আসছে? 4:6। যেটাকে কি বলা যায়? 2:3। তাহলে এখান থেকে সিম্পলি একটা কথা কি বলতে পারি,
যে এবং একটা জিনিস খেয়াল করেন, 100টা মার্বেল কিন্তু কি করা হয়েছিল, অ্যাড করা হয়েছিল। তো আলটিমেটলি অ্যাড করার পরে যে ঘটনাটা দেখেন 2:3, মানে আমি যদি একটু পার্থক্য দেখি আমাদের, বা পার্থক্য না দেখলেও হয়, আপনি এটাকে এমন সংখ্যাতে গুণ করবেন যেন এটার মধ্যে ডিফারেন্স কত আসবে, 100 আসবে। এবং মার্বেল এবং যে বক্স থাকবে সেখান থেকে তো আপনি 100 রিমুভ করছিলেন, তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি এটাকে প্রথমত কত 200 ছিল, পরবর্তীতে আরো 100 আবার অ্যাড করার কারণে কি হয়েছে 300 হয়েছে। তো এটাকে আপনি এমন সংখ্যাতে গুণ করবেন যেন ডিফারেন্সটা 100 হয়। আদারস আপনি এটা কাজ করতে পারেন যে আমাদের বাসায় যেটা পার্থক্য 1 ইউনিট, আমাদের বাসায় যেটা পার্থক্য 1 ইউনিট, প্রশ্নের ভাষা সেটা 100 মার্বেল অ্যাড করার সমান। তাহলে জানতে চেয়েছে হাউ মেনি মার্বেলস আর ইন দ্য বোলেস, তাহলে এসে আসলে কতটুকু মার্বেল ছিল, 2 ইউনিট মার্বেল ছিল, তাহলে 2 ইউনিট মানে কত আসবে, 200 আসবে, তাই না? তাহলে এটাই প্রশ্নের উত্তর। অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন, খেয়াল করেন, আমরা যদি এভাবে ভাবি বিষয়টা, যে ক্যাপাসিটিস টু মার্বেল ধরি, খেয়াল করি এখান থেকে ক্যাপাসিটি, আচ্ছা এটা মুছে দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। সিম্পলি আমরা যদি খেয়াল করি যে ক্যাপাসিটি ইজ টু মার্বেল, ক্যাপাসিটিটা কেমন, সাপোজ ধরেন 1 ইউনিট পরিমাণ ক্যাপাসিটি আমাদের ছিল। তো 1 ইউনিট পরিমাণ ক্যাপাসিটি থাকে, ওখান থেকে কি করছেন, 1/4 অংশ কি বের করে দিয়েছেন। 1 ইউনিট পরিমাণ তো আপনার ইনিশিয়ালি ছিল, তারপর কি আপনি কি করছেন, বের করে দিয়েছেন 1/4 অংশ। আর এখান থেকে যদি খেয়াল করি যে মার্বেল আলটিমেটলি আমাদের তাহলে পরিণত হয়েছে কত, 1/2, হাফ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন এখান থেকে রেশিও করলে কত, 3/4, ইস্ট আমাদের সিম্পলি কত 1/2 আসে, যেটা আমরা গুণ করলে আবার সেই কত 4:6, মানে 2 কত 3 পাবো। তাহলে এখান থেকে ঠিক ক্লিয়ারলি আমরা আবার বলতে পারি যে কতগুলো মার্বেল ছিল, একইভাবে 2 ইউনিটের মান বের করা পসিবল। তো এটা যেহেতু 4-5টা উপায় করে দিয়েছে, আপনারা কাইন্ডলি এখান থেকে দেখে নেবেন, অনেকভাবে এটা করা যায় আর কি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, square ABCD is inscribed in a circle whose radius is 4 centimeter. So calculate the area of the square. প্রথম কথা হচ্ছে যে এই যে সার্কেলটা দেখতেছেন এর মধ্যে একটা কি হয়েছে, বর্গক্ষেত্র আঁকা হয়েছে। তো এর মধ্যে যে একটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে, এই বৃত্তের আপনার হচ্ছে ব্যাসার্ধটা 4 সেন্টিমিটার আছে। তো আমি কি বলতে পারি, এটা যদি কেন্দ্র হয় তাহলে এতটুকু কি বলা যায়, 4 সেন্টিমিটার বলা যায়। এটাকে অনেকভাবে করা যায়, আমি একটু ডিটেলস দেখাচ্ছি প্রথমে। তাহলে এটা আমাদের কি 4 সেন্টিমিটার, তাই না? তো জানতে চাইছে কি ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। তো আপনার সার্কেলের এরিয়া বের করার জন্য আমার প্রথম চিন্তা হচ্ছে আমি যদি বাহু গুণ বাহু করতে পারি বা সাইড স্কোয়ার করলে কিন্তু আমি এরিয়াটা পাবো। তাহলে এখান থেকে আমার প্রথম টার্গেট থাকবে যে আমি কোনোভাবে বাহুটা ফাইন্ড আউট করতে পারি কিনা। যদি কোনোভাবে বাহুটা ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু ম্যাথটা শেষ। তো বাহুটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, খেয়াল করেন এইটুকু যদি আমাদের রেডিয়াস হয়ে থাকে, এই টোটাল অংশটা কি বলেন তো, কর্ণ। তো এই টোটাল অংশ যদি কর্ণ হয়, আমি কি বলতে পারি যে বর্গক্ষেত্রের কর্ণটা √2a, আর সেটা সমান কি এতটুকু যদি 4 হয় তাহলে এটা ডাবল মানে কত, 8। তাহলে এখান থেকে বলা যায় এর সমান সমান কত, 8/√2। তো এইটা যদি আমাদের সাইড হয়ে থাকে তাহলে আমাদের এরিয়াটা কি হবে, ডাবল স্কোয়ার হবে জাস্ট। তাহলে এখান থেকে সিম্পলি কি বলতে পারি, এরিয়া ইজ ইকাল টু 8√2 তার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে বলা 64/2, তার মানে এখানে কত 32 সেন্টিমিটার আছে এই প্রশ্নের উত্তর। এখন এটার আরেকটা শর্টকাট, একটা শর্টকাট না, এটারই একটা মানে অ্যাডভান্স ক্যালকুলেশন আমরা জানি, সেটা করলে আরো তাড়াতাড়ি হয়। এটারই জাস্ট একটা অ্যাডভান্স কনসেপ্ট, সেটা হচ্ছে আপনি সিম্পলি যদি একটা এরিয়া বের করতে চান কোনো বর্গক্ষেত্রে, সিম্পলি আপনি ডায়াগোনাল স্কোয়ার ডিভাইডেড বাই 2 দিবেন। ডায়াগোনাল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটারই কিন্তু জাস্ট শর্টকাট কনসেপ্ট। সো ডায়াগোনালটা কত, সিম্পলি যেহেতু এই পোর্শনটুকু 4 ছিল, যেহেতু এই পোর্শনটু 4, তাহলে কর্ণটা কি হবে, আলটিমেটলি খেয়াল করেন ডায়াগোনাল কত 4, তাই না? তাহলে ডামিটা চিন্তা করেন, তাহলে 4 দুগুণে কত আসবে, 8 আসবে। তাহলে 8² ডিভাইডেড বাই 2, তাহলে 64কে 2 দিয়ে ভাগ করলে কত, 32 সেন্টিমিটার আসবে। এটাই কর্ণটা 8, ঠিক আছে কর্ণটা 8ই আর কি, হ্যাঁ কর্ণটা 8 আসতেছে, টোটাল কর্ণটা 8, তার মানে এখানে 32 সেন্টিমিটার, এভাবে ভাবতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, তো এটা আমাদের এক্সাম হল অ্যাপ্রোচ, এভাবে হওয়া উচিত। সহজ ছিল প্রশ্নটা। What is the difference between the amount of interest earned on a principal of টাকা 100 for 2 years at 10% simple interest rate and 10% compound interest rate? তো দেখেন আমি এই আপনাদের যে আজকে যে প্রশ্ন আসছে, আমি যতগুলো চ্যাপ্টার ইতিমধ্যে শেষ করছি সেখান থেকে 10টা এমসিকিউ হুবহু বা কাছাকাছি দিয়ে কমন আসছে, আমি হুবুই বলবো 10টা কোশ্চেন আপনাদের হুবু কমন আসছে। আর বাদ বাকি যে কোশ্চেনগুলো চ্যাপ্টার এখনো করাই নাই সেখান থেকেও অনেকগুলো কোশ্চেন কমন হয়েছে।
তো মানে পারার মতো ছিল সেটা বলছে। এখন দেখেন এই যে প্রশ্ন, আমি দু একটা প্রশ্ন রাখছি যে দেখানোর জন্য যে এগুলো একদম হুবহু কমন ছিল আপনাদের। দেখেন এখান থেকে, দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 5% অ্যানুয়ালি অন সাম অফ টাকা 2000। তাহলে 2000 টাকার উপরে 5% রেট অফ ইন্টারেস্টে 2 বছরের যে ডিফারেন্স সেটা চেয়েছি। আর আপনাদের প্রশ্ন কি আসছে? প্রশ্নে আসছে হচ্ছে 100 টাকার উপর 2 বছরের 10%। তো ওখানে তো 5%-এ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য চেয়েছে 2000 টাকা সম্ভবত, আর এখানে জাস্ট 100 টাকাতে 10%-এ। তো ঘটনা কি এক না? এবং আপনি যদি খেয়াল করেন, দেখেন আমি এখানে কত ভাবে করছি, ইফেক্টিভ রেট দিয়ে করিয়েছি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট দিয়ে করিয়েছি। তো এই কোশ্চেনগুলো সবই আপনাদের কমন। না পারলে আসলে হয়তো বা প্র্যাকটিস করেন না সেটা, বাট এই প্রশ্নগুলো ডেফিনেটলি কমন। তো সেক্ষেত্রে আমরা প্রশ্নে যাই। এটা যেহেতু ওখানে আপনাদের অনেকগুলো অ্যাপ্রোচ আমি দেখিয়েছি, এখানে সিম্পলি আমরা এসপিআর কনসেপ্টে মেরে দিই। সেটা কি? যে 2 বছরের সিম্পল ইন্টারেস্টের টোটালটা কত আসে? 20% আসবে প্রফিট। আর এটার এসপিআর কনসেপ্টে কত আসবে বলেন তো? 21%। মনে আছে? 10 + 10 + 10 ডিভাইডেড বাই 100। আমি বলেছিলাম 2 বছরটা মুখস্থ রাখবেন, 3 বছরেরটা মুখস্থ রাখবেন, 33.1 এভাবে মুখস্থ রাখতে হবে। সো এই দুইটা ডিফারেন্স কত বলেন তো? 1% না? সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টের সুদের সুদ, যার কারণে কিছু টাকা বেশি আসে কম্পাউন্ড ইন্টারেস্টে। এখন এই যে বেশি টাকাটা আসে সেটা কত? এই 1% ভ্যালু হবে। 1% অফ হোম, কার? এই 100 টাকার। তো 100 টাকার 1% মানে কি? 1 টাকা। শেষ। তো এইসব প্রশ্ন তো আমি আপনাদেরকে আসলে অলরেডি অনেকবার করিয়েছি। ইফ জিরো থেকে এক্স এর ভ্যালু বড় এবং 1 থেকে আলটিমেটলি ইকুয়াল বা লেস দেন, সো উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটা 1 সেকেন্ডের কোশ্চেন। মানে 1 সেকেন্ড বলতে আসলে 5 সেকেন্ড বলা উচিত। যে এই সেকেন্ডটা, এই প্রশ্ন 5 সেকেন্ডের কোশ্চেন কেন? এটা কিছু করাই লাগে না। কেন? এক্স এর ভ্যালুটা কি করবে? জিরো থেকে বড় ভ্যালু পিক আপ করবে, তার মানে ডেফিনেটলি এটা পজিটিভ ভ্যালু পিক আপ করবে। অ্যান্ড ওয়ান থেকে সমান অথবা ছোট এই ভ্যালু যদি পিক আপ করে তাহলে সর্বোচ্চ কি 1, তার মানে এখানেও বুঝতে পারছি পজিটিভ ভ্যালুই সে পিক আপ করবে। ফ্রাকশন হইতে পারে, আমার সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে খেয়াল করেন এই দিকে দেখি তো, কোনো কিছুর স্কোয়ার মানে সেটা কি কোনোদিন নেগেটিভ ভ্যালু দিয়ে সম্ভব? সেটা কোনোদিনও নেগেটিভ ভ্যালু দিবে না। এবং যেহেতু পরে এক্স আছে এবং এক্স এর ভ্যালু জিরো থেকে যেহেতু বড়, তার মানে একটা ভ্যালু আসবেই। প্রথম কথা হচ্ছে নেগেটিভ ভ্যালু কোনোভাবেই দেওয়া সম্ভব না। এখান থেকে যেহেতু হোল স্কোয়ার রয়েছে, পজিটিভ হয়ে যাবে। সো নেগেটিভ ভ্যালু না দিলে এই অপশন দুইটাই বাদ, আমার আর চিন্তা করার দরকার নাই। এবং অ্যাজ ইট উইল নট গিভ আস টু জিরো, হোয়াই? বিকজ এই যে এক্স দেখতেছেন এটার ভ্যালু জিরো থেকে বড় আর কি, তাহলে কিছুটা ভ্যালু হলেও দিবে। তার মানে জিরো হওয়া পসিবল না, একমাত্র ওয়ান এই প্রশ্নের উত্তর হয়। আর যদি করতে চান কোনো সমস্যা নাই, এক্স এর ভ্যালু কি করেন? ওয়ান নিয়ে দেখেন, নিলে কি হবে? 1 - 1 তার হোল স্কোয়ার প্লাস 1, so ultimately 0 square plus 1, so definitely 1 should be the correct answer. Next question. খেয়াল করি কি বলতেছে যে পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি, পয়েন্ট বি ইজ 30 কিলোমিটার নর্থ অফ পয়েন্ট সি, পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড ডি? আচ্ছা, এটার জন্য চিত্র এঁকে নিলে সুবিধা হবে। আমরা প্রথমত তাদের কথাবার্তা অনুসারে চিত্র এঁকে নেওয়া, একটু আগে আমরা ইয়াটা দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এইদিকে আমরা নর্থ দিতে পারি, এদিকে আমরা সাউথ দিতে পারি, এটা আমরা ইস্ট বলতে পারি, এটা আমরা ওয়েস্ট বলতে পারি। তো প্রথম কথা হচ্ছে যে পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি, তাহলে এখানে পয়েন্ট যদি বি থাকে, এখান থেকে আমাদের 10 কিলোমিটার, সেটা ভাইকা দ্বারা হয়ে গেছে। তো এটা আমাদের কি? পয়েন্ট এ। ওকে। পয়েন্ট বি ইজ 30 কিলোমিটার নর্থ অফ পয়েন্ট সি, তাহলে পয়েন্ট কি, পয়েন্ট বি ইজ 30 কিলোমিটার নর্থ অফ পয়েন্ট সি। তাহলে পয়েন্ট সি যদি এখান থাকে, এইটা থেকে বি আসলে 30 কিলোমিটার দূরে আছে। তো এটা 30 পাইলাম, আলহামদুলিল্লাহ। সো নেক্সট খেয়াল করি, তারপর বলতেছে পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি। এবং এই যে পয়েন্ট সি দেখতেছেন, সেটা কি? সেটা আসলে 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি, তাই না? তাহলে ডি হচ্ছে আমাদের এখানে। এখন এটাকে এত বড় কেন আঁকলাম? খেয়াল করেন এই প্রশ্ন কিন্তু 10 মিটার, 10 কিলোমিটার ছিল, তাহলে এতটুকু কি 10 কিলোমিটার, আর বাদ বাকি 10 কিলোমিটার এক্সট্রা নিলাম। ডিফারেন্ট কাল ইউজ করি, তাহলে আমি কি বলতে পারি যে এই এতটুকু যদি 10 কিলো হয়, তাহলে এটা ডেফিনেটলি 10 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি এটাকে একটা করি, তাহলে এটাও কত বলেন তো? 10 কিলোমিটার না? তাহলে এটা যদি হয় এবং এটা যদি 30 কিলোমিটার হয়, আই ক্যান সে দিস দিস অলসো 30 কিলোমিটার। এন্ড আমি কি এখন এখান থেকে বলতে পারি যে এই যে এই প্রশ্নটা আমি চাচ্ছি, এই প্রশ্নটা আমি চাচ্ছি, তারা কি চাইছে?
এবং ডি এর মধ্যে দূরত্ব কত, তো এটা ক্লিয়ারলি আমাদের পিথাগোরাস। তাহলে এটা যে ডিস্টেন্স আসবে এডি, দ্যাটস উইল বি 30 কিলোমিটার স্কোয়ার, প্লাস এখান থেকে আমাদের কত 10 স্কোয়ার, রুট ওভার আসবে। তার মানে এখান থেকে 900 প্লাস 100 মানে রুট ওভার কত 1000। এভাবে উত্তর নাই, তাহলে এটা কাজ করা যেতে পারে 100 গুণিত 10 নেওয়া যায়। সো 100 করলে আমাদের, আচ্ছা এখানে ইউজ না করি, 100 করলে আমাদের 10 আর এখান থেকে 10 √10, সো অ্যান্সার শুড বি 10 √10 কিলোমিটার। Next question, there are three doors to a lecture room. In how many ways can a lecturer enter the room from one door and leave the from another door? প্রথম কথা আগেই বলে নিই, এই প্রশ্নের উত্তর অনেকে 9 দেওয়ার প্রবণতা আছে, কোনোভাবে 9 হবে না, এই প্রশ্নের উত্তর অবশ্যই 6 হবে, যেহেতু আমি অলরেডি আপনাদের সলিউশন দিয়েছি। তো কথা হচ্ছে, একজন লেকচারার তিনি তিনটার ডোর আছে তার এখানে ইন হওয়ার জন্য, এবং আলটিমেটলি এক ডোর দিয়ে ঢুকবে এবং আরেকটা ডোর দিয়ে কি হবে, বের হবে। তো এই ক্ষেত্রে সে কত ভাবে বের হতে পারে, এটা হচ্ছে কথা। তো আমরা একবারে বলতে পারি নাম্বার অফ ওয়েজটা কি হবে। দেখেন আমাদের ইন্টার করার জন্য তিনটা ডোর আছে, তো ইন্টার করার জন্য তিনটা ডোর থাকে 3C1। আমি একটা চুজ করছি ঢোকার জন্য, এবং এখন আমি বের হব। কিভাবে বের হব, আমার কিন্তু যেই দরজা দিয়ে ঢোকা হয়েছে সেটা দিয়ে বের হওয়া যাবে না, আলাদা ডোর দিয়ে বের হইতে হবে। তার মানে আই হ্যাভ টু ওয়েস, মানে আমাদের দুইটা আছে, ওখান থেকে কি 2C1। তাহলে এইভাবে যদি আমরা কাউন্টিং প্রিন্সিপাল কনসেপ্টে অ্যাপ্লাই করি, আজ রিপিটেশন ইজ নট অ্যালাউড, তাহলে এখান থেকে আমাদের 3 গুণিত 2 ইজ ইকাল টু সিম্পলি 6। অথবা এই লাইন একবারে না লিখে আপনি সিম্পলি এই লাইনটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যে তিনটে এন্টার করা ওয়ে আছে এবং দুইটা আপনার বের হওয়ার ওয়ে আছে, তাহলে আলটিমেটলি এভাবে 6টা ওয়ে আছে। এর রম্বসে যে কোয়াড্রি ল্যাটারাল চতুর্ভুজ যদি হয়ে থাকে, তাহলে কোন কোনটা সত্য কোনটা সত্য না। হুজ অল সাইডস আর ইকুয়াল, একটা ঠিক কথা, এটা সত্য কথা যে রম্বসের চারটা যে বাহু থাকে, এটা চারটা ইকুয়াল, বিকজ এটা নিজেও একটা বর্গক্ষেত্র, যেহেতু চারটা নিজে একটা বর্গক্ষেত্রের মতো আর কি, চারটা বাহু সমান থাকে। হুজ এনি টু অপোজিট সাইডস আর প্যারালাল, এটাও সত্য কথা, যে কোনো দুইটা সাইডস আপনার প্যারালাল। হ্যাঁ, তারপর বলতেছে হুজ অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড ফোর অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। না, ফোর ইকুয়ালস 90 ডিগ্রি তো দূরে থাকে, একটাও 90 ডিগ্রি না। নান অফ দ্য অ্যাঙ্গেলস অফ রম্বস ইজ 90 ডিগ্রি। প্রথম কথা হচ্ছে নান অফ দ্য অ্যাঙ্গেলস আর অফ রম্বস ইজ 90 ডিগ্রি, বাট অল সাইডস আর ইকুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ টু যে অপোজিট সাইড থাকে সেটা ইকুয়াল। আপনি এটা যদি বর্গক্ষেত্র হইতো তাহলে 90 ডিগ্রি পাইতেন, বাট এটা কোনোভাবেই 90 ডিগ্রি হওয়ার সুযোগ নাই। সো অ্যান্সার শুড বি আমাদের ডি। For a research purpose, 2500 individuals were interviewed. Among them, 750 persons have bank accounts in state-owned commercial banks, and 2250 persons have bank accounts in private commercial banks. How many of them bank accounts in both মানে যে স্টেট ওন্ড এবং আমাদের প্রাইভেট ব্যাংকের কথা বলছে। তো এত বড় ম্যাথ, আমি প্রথম কথা বলি কোনো ফর্মুলা টর্মুলা যাওয়ার দরকার নাই। 25 জনকে ইন্টারভিউ করা হয়েছে। ওকে, এরপর কি হয়েছে, 750 জনের আপনার স্টেট ওন মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গেছে 750। ওকে, প্লাস এবং 2250 জন কি করছে, আহ, এই যে আপনার প্রাইভেট ব্যাংকে গেছে। তাহলে এখান থেকে টোটাল কত, মোট 3000 জন গেছে। তা আপনার তো আমি দিয়েছিলাম 2500 জনকে ইন্টারভিউ করছেন, তাহলে 3000 জন কেন গেল? বিকজ অফ কিছু মানুষ দুইটা ব্যাংকে ইনক্লুড হয়েছে। তো এই যে কিছু মানুষ দুইটা ব্যাংকে ইনক্লুড হইলো সেটা কত, এটাই জানতে চাচ্ছি। তাহলে 3000 জন যদি টোটাল হয়, আমাদের মানুষ ছিল আসলে 2500 জন, তার মানে এই 500 জন আপনার দুইটা ব্যাংকেই ইনক্লুড হয়েছে। তাহলে এখানে কোনো ফর্মুলা টর্মুলা কিছু দরকার নাই, মেন্টালি এটা চিন্তা করা যায় যে 500 জন। আর যদি ফর্মুলা চিন্তা করতে চান, ওই যে টোটাল ইজিক্যাল টু এ প্লাস বি মাইনাস এখান থেকে বোধ আর কি, বোধ প্লাস না আর কি, ওটা করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট মেন্টালি এটা এটা। What will be the value of 20% of m as a percentage of p if 8% of m is 4% of p? তো দেখেন এই ম্যাথ আমি মানে আপনাদের হুবু এই টাইপের ম্যাথ অনেকগুলো করিয়েছি, কোনো সন্দেহ নাই। সিম্পলি বলা আছে যে 8% of m is equal to 4% of p। তো এর অর্থটা কি, এখান থেকে আমাকে যাওয়া লাগবে 20% অফ এম। তার মানে সিম্পলি আপনি এই যে 8% অফ এম আছে এটাকে 20% অফ এম এ নিয়ে যাবেন। কিভাবে? অনেকভাবে পসিবল। প্রথমত 8 থেকে আমি 20 যাইতে চাই, 20% অফ এম, তো এই 20 হয়েছে মানে কি 2.5 টাইমস এর ভ্যালু দিচ্ছে না, তাহলে ডেফিনেটলি এটাও 2.5 টাইমস এর ভ্যালু দিবে। 4 দুগুণে 8 আর 2 10, তাহলে 10% অফ পি, তো দ্যাট শুড বি 10%। Which is the largest between two numbers if they are in the ratios of 6:13 and their least common multiple is 312? প্রথম কথা হচ্ছে এটা অনেকভাবে করা যায়, আপনাদের এই চ্যাপ্টার এখন চলতেছে, এই টাইপের ম্যাথ আমি করিয়েছি।
হোয়াট ইজ দ্য লার্জার বিটুইন টু নাম্বারস, এই দুইটা নাম্বারের মধ্যে লার্জার কোনটা। আমি এতটুকু দেখেই অন্তত কিছুটা অ্যাজুম করে নিতে পারি কোনটা লার্জেস্ট। যেটা 13 আছে, 13 যে মাল্টিপল হবে এটাই লার্জেস্ট। 13-র মাল্টিপল না এরকম কোনো সংখ্যা লার্জেস্ট হতে পারবে না। 12 ইজ নট দ্য মাল্টিপল অফ 13, 24 ইজ নট দ্য মাল্টিপল অফ 13, এই দুইটা বাদ। 52 and 26 এই দুইটা কিন্তু 13-র মাল্টিপল আছে। অপশনে যদি আমার আর একটা এরকম থাকতো যেটা 13-র মাল্টিপল না, আমি কোনোদিনই চিন্তা করতাম না এটা করার, মানে ম্যাথ করার, ওটা কেটে দিয়ে শুধু একটাকে উত্তর হিসেবে পিক আপ করতাম। তো যেহেতু মাল্টিপল একাধিক হয়ে গেছে তখন আমাকে একটু যেতে হচ্ছে। খেয়াল করেন, আমি সাপোজ ধরে নিলাম যে 52 হচ্ছে লার্জার নাম্বারটা। খেয়াল করি, এই 13 কত হয়েছে, 52 হয়েছে। তো মানে যেহেতু প্রথম কন্ডিশন দিয়ে আমি দুইটা অপশন কাটতে পারছি, দুইটা বাকি রয়ে গেছে, আমি সেকেন্ড কন্ডিশন যাব। দেয়ার লিস্ট কমন মাল্টিপল, মানে এলসিএমটা কত, 312 দেওয়া আছে। তো আমি ধরে নিলাম 13 52 হয়ে গেছে, মানে লার্জারটা 52 আর কি। তাহলে কত গুণে ভ্যালু দিয়েছে, 4 গুণের। তাহলে ছোট যে সংখ্যাটা এটা 4 গুণের ভ্যালু দিয়ে কত, 24 আসবে। এখন এলসিএম অফ 24 and 52, এটা করে যদি আপনি 312 পান, সো ডেফিনেটলি এটাই আমাদের এই প্রশ্নের উত্তর। তো এটার এলসিএম আমি শর্টকাটে বের করা শিখিয়েছি, এটা অবশ্যই 312 পাবেন। এখন যদি আমরা এভাবে না করি, যেহেতু দুইটা অপশনে আসতেছে, আমরা আহ সো ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমরা আবার শুরু করি। সো ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা আবার শুরু করি। তো দেখেন, যে সেকেন্ড কথা যদি এভাবে চিন্তা করতে পারি, যে আমি জানি যে আমাদের এখন এলসিএমটা দেওয়া থাকে, এর অর্থ এর ভিতর থেকে এইচসিএফটা বের করে নেওয়া হয়েছে, মানে কমন পার্টটা বের করে নেওয়া হয়েছে। সো আমি ধরলাম যে একটা নাম্বার 6 এ আর একটা কত, 13 এ। তাহলে এটা যদি দুইটা নাম্বার হয়ে থাকে, তো আমি কি বলতে পারি যে এদের এলসিএমটা কত। জি, বলতে পারি। কিভাবে? প্রথমত কমন অংশটুকু নিব, সেটা কি এ, যেহেতু এলসিএমটা রিপ্রেজেন্ট করে কমন ইন্টার, ইজিক্যাল টু এই এলসিএমটাই নাকি 312 হবে। তো এখান থেকে যদি চিন্তা করি তাহলে 13। তো এখান থেকে ক্যালকুলেশন আমরা করলাম মনে হয় একটু আগে, কত 4 আসলো মনে হয় না, যেহেতু 13-র সাথে 52 ক্যান্সেল করছি 4, তাহলে এটা 4ই আসবে। আপনার একটু ক্যান্সেল, এ যদি 4 হয়, জানতে চাওয়া হয়েছে এখান থেকে হাইয়েস্ট নাম্বারটা কত, তাহলে এখান থেকে 13 গুণিত 4 মানে 52 আসবে এই প্রশ্নের উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। থ্রি কয়েন্স আর টসড, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি টু হেডস। তাহলে তিনটা কয়েন যদি টস করা হয়ে থাকে, প্রথম কথা এখান থেকে সম্ভাব্যতার কথা হচ্ছে যে আপনার ফেভারেবল আউটকাম কত এবং টোটাল আউটকাম কত, মানে মোট কতটা ঘটনা ঘটবে এবং আপনার যে কন্ডিশন তারা দিয়ে থাকবে ওই কন্ডিশনের আওতায় ঠিক কতগুলো ঘটনা ঘটা পসিবল। তো যেহেতু আমরা কনসেপ্টটা জানি যে 2 টু দি পাওয়ার n আকারে মোট ঘটনা ঘটে, তাহলে তিনটা কয়েন টস করা মানে আমাদের কত, 8টা টোটাল আউটকাম আসবে। তাহলে টোটাল আউটকাম ইজ 8। অ্যান্ড এখান থেকে ফেভারেবল আউটকামটা কি, ফেভারেবল আউটকাম চাইছে যে এক্স্যাক্টলি দুইটা হেড হতে হবে। যে এক্স্যাক্টলি দুইটা হেড কোথায় কোথায় পসিবল, খেয়াল করেন। তিনটা কয়েন যদি টস করেন, তাহলে প্রথম কয়েনে হেড, দ্বিতীয় কয়েনে হেড এবং তৃতীয় কয়েনেও কি হেড পড়তেই পারে। সেকেন্ড কয়েনে হেড, মানে প্রথম কয়েনে হেড, তারপর মনে করেন সেকেন্ডটাতে হেড পড়লো, থার্ডটা কি পড়লো, টেল পড়লো। অথবা এরকম হইতে পারে না যে আহ, দুইটা আসছে আর একটা কত, কয়টা লাগবে মোট আমাদের, তিনটা লাগবে, তাই না? তাহলে এখান থেকে আর একটা হইতে পারে হচ্ছে হেড প্রথমটাতে, দ্বিতীয়তে টেল এবং তৃতীয়টাতে কি হেড পড়ে। তাহলে এভাবে আমাদের মোট ঘটনা কয়টা করতে পারে, তিনটা। তাহলে ফেভারেবল আউটকাম কত, 3, টোটাল আউটকাম কত, 8। সো রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু নাথিং বাট 3/8। এটাই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন খেয়াল করি ইনশাল্লাহ। A rectangular sheet of paper 10 centimeter long and 8 centimeter wide has a squares of side 2 centimeter cut from each of its corner. The sheet is then folded to a firm tray of depth 2 centimeter. What is the volume of this tray? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা আসলে ভিজুয়ালাইজ করা একটু কঠিন, 3 ডাইমেনশনাল চিত্র। তো তো এটা আমাদের 10 সেন্টিমিটার ছিল, এটা আমাদের 8 সেন্টিমিটার ছিল। এরপর থেকে কি করা হয়েছে, আপনার 2 সেন্টিমিটার করে কেটে নেওয়া হয়েছে। উভয় পাশ থেকে এখান থেকে 2 সেন্টিমিটার করে কেটে নেওয়া হয়েছে। তো দৈর্ঘ্যটা কি চাইছে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ ট্রে, ট্রের ভিতরে এটা রাখা হয়েছে, রাখা হলে আপনার গভীরতা কি বলে, ভলিউমটা কত। সো ভলিউম মানে আমরা জানি লেন্থ গুণিত ব্রেথ গুণিত আমাদের হাইট। তার লেন্থ আসলে কত ছিল, তো 10, কিন্তু ওখান থেকে আপনি কি করছেন,
10 মাইনাস দুই সাইড থেকে কি 2 2 করে কেটে নিয়েছেন, তাহলে এটা একটা কথা। লেন্থ ব্রেডটা কত ছিল, ব্রেডটা ছিল হচ্ছে আপনার 8, সো 8 থেকে কি 4 বাদ হবে। এবং গভীরতা কিন্তু কোনো সমস্যা নাই, গভীরতা আলটিমেটলি 2 আছে, এই যে বলতেছে ট্রে ডেপথ অফ 2 সেন্টিমিটার, অর্থাৎ ট্রের ভিতরে রাখলে 2 সেন্টিমিটার গভীরতা আছে অলরেডি। তাহলে এখান থেকে 6 গুণিত 4 গুণিত 2 মানে 4 চৌকোনি 8, 4 6 কত 48 সেন্টিমিটার কিউব আসবে এই প্রশ্নের উত্তর, তাহলে এটা এই প্রশ্ন। A group of 20 friends formed an investment club with each member contributing an equal amount to general fund. The club then invested the entire fund, which amounted T taka, stock X. The value of the stock subsequently increased 40%. So at that point, the stock was sold and the proceeds divided evenly among the members. In terms of T, how much money did each member of the club receive from the sale? অনেক বড় প্রশ্ন, অনেক কথাবার্তা, কিন্তু এটা সলিউশন আসলে 10 সেকেন্ড। সিম্পল কথা হচ্ছে যে 20 জন ফ্রেন্ড একটা ইনভেস্ট করছে, সেটা টোটাল টাকাটা হচ্ছে টি এক্স আর কি, টোটাল টাকা কি, এই টি টাকাটা আলটিমেটলি 40% বৃদ্ধি হয়েছে, তারপরে সবাইকে ভাগ করে দিয়েছেন, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তা আমরা তো কি জানি 40%, আমি এভাবেও চিন্তা করতে পারি, বা সিম্পলি টি ছিল এটা কি 40% বৃদ্ধি পাওয়ার কি হয় 140% অফ টি হয়, তাই না, 140% অফ টি হয়। এই জিনিসটা 20 জনের মধ্যে ভাগ করে দিয়েছেন। প্রথমে টি ছিল, সেই টি কে বৃদ্ধি করছেন 140%, মানে 40% বৃদ্ধি হওয়ার পর সেটা 140% হয়ে যায়। বা আমি পার্সেন্টেজ ভাষায় বললে 40% বৃদ্ধি হওয়া মানে 5 টাকার বিষয়টা কি 7 টাকা হয়ে যাবে, 5 ইউনিটের বিষয়টা কত 7 ইউনিট হয়ে যায়। তাহলে এই বিষয়টাকে 20 জনের মধ্যে ভাগ করে দেন, তাহলে শেষ। তাহলে টি গুণিত আপনার 140 মানে কত 140/100 দেন, আর এই 20কে আপনি 1/20 আকারে দেন। তাহলে এটা ক্যান্সেল করলে কত 7, তারপরে এখান থেকে 70 ডিভাইডেড বাই কত আসে 100 আসে। তাহলে এটাই কিন্তু আমাদের এভাবে জানতে চেয়েছে, এতটুকুই, একটু এর মধ্যে লিখে ফেলছে আর কি। Next question. A machine is sold at a profit of 10%. Had it been sold for টাকা 40 less, there would have been a loss of 10%. So what is the cost price? প্রথম কথা হচ্ছে একটা মেশিনকে সোল্ড অ্যাট প্রফিট অফ 10%, তাহলে 10% প্রফিটে বিক্রি করা হয়েছে। যদি এটা 40 টাকা কমে বিক্রি করতেন, তাহলে সেখানে 10% কি করতেন লস বেয়ার করতেন, তাহলে কস্ট প্রাইসটা কত। তো এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট আমি শিখিয়েছি আপনাদের, তবে সিম্পল কথা, যখন আপনি সেলিং প্রাইস ওয়ানটা দেখতেছেন তখন সেটা কত 110% আছে। এরপর সেলিং প্রাইস টু যদি খেয়াল করেন, সেটা 10% লেসে কি 90% আসতেছে। এখন এই যে আপনার 110% একটা সময় লাভে বিক্রি করলেন, আবার একটা কি লসে বিক্রি করলেন, কেন? বিকজ অফ যখনই আপনি আগে যা বিক্রি করতেন সেখান থেকে যখনই 40 টাকা কমে বিক্রি করতেছেন, তখন দেখা যাচ্ছে আসলে সেলিং প্রাইসটা কত 90% এসে ঠেকছে। তাহলে আমি কি বলতে পারি এই যে দুইটা আপনি 20 আমাদের মানে পার্সেন্টেজ হিসাবে সেটা 20% কমে বিক্রি করলেন, তাহলে কি বলা যায় আমাদের বাসায় যেটা 20% কম, প্রশ্নের বাসায় সেটা 40 টাকাকে রিপ্রেজেন্ট করে। তো কস্ট প্রাইস জানতে চাই, কস্ট প্রাইস সবসময় 100%, সো 100%-এর ভ্যালু কত। তাহলে টু কত হয়ে গেছে 40 হয়েছে, মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে 2 টাইমস, তাহলে এটাও 2 টাইমস এর ভ্যালু দিয়ে সিম্পল আমাদের 200 টাকা আসবে এই প্রশ্নের উত্তর। এই ট্রেন ক্রসড আ প্ল্যাটফর্ম, তো দেখেন এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা ব্যাচে অনেকবার করছি, সত্যি কথা বলতে গেলে এগুলো আলহামদুলিল্লাহ আমরা অনেকবার করছি। এটা কাছে ইয়া করে দিই। দেখেন এ ট্রেন ক্রসড এ প্ল্যাটফর্ম ইন 45 সেকেন্ডস ট্রাভেলিং উইথ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার। If the length of train is 200 meters, then what will be the length in of the platform? তো এটা এই টাইপের ম্যাথ কতগুলো করছে তার ঠিক নাই। দেখেন এখানে কোশ্চেনটা ছিল আমাদের 100 নম্বর কোশ্চেন আপনাদের শিটে, যে ট্রেন 150 মিটার লং অ্যান্ড রানিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার টেক্স 30 সেকেন্ডস টু ক্রস দ্য ব্রিজ, সো হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ। তার মানে কি এই টাইপের ম্যাথ আমরা অনেক করছি। তো এটা যদি আমরা সলিউশন করতে যাই, একদম সহজ কথা, আমরা জানি যে ট্রেন লেন্থ প্লাস ব্রিজ লেন্থ আলটিমেটলি কত, স্পিডটা কত, স্পিড গুণিত টাইম, তাহলে স্পিড আমাদের 36 কিলোমিটার পার আওয়ার, সেটা আমরা সুন্দর করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, সেটাকে 5/18 দিয়ে গুণ করে। অথবা আমি কিন্তু ডিরেক্টলি একটা কথা বলেছিলাম যে 18 মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু কত 5 কিলোমিটার পার আওয়ার, সরি উল্টা লিখছি আর কি, যে 18 মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু কত 5 কিলোমিটার পার আওয়ার, ঠিকই তো লিখলাম নাকি? তো এখান থেকে চিন্তা করলে দেখা যায় যেহেতু আমাদের 36 কিলোমিটার পার আওয়ার আসতেছে, উল্টো পাল্টা করলাম কি,
10 আসবে তাই না? 18 36 মানে 10 আসবে। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে যে কিলোমিটার পার আওয়ার ইজিক্যাল টু আমাদের 5 মিটার পার সেকেন্ড। তাহলে 18 কিলোমিটার পার যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 36-এর জন্য কি 10 আসবে। তাহলে এই জিনিসটুকু ডিরেক্টলি কি লেখা যায়, 10 লিখে দেওয়া যায়। ইজিক্যাল টু সেকেন্ড সময় কত দেওয়া আছে, 45 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এটাতে ক্যান্সেল করলে 2, মানে এখানে 450 মিটার আসে টোটাল দূরত্ব। এর মধ্যে আমাদের ট্রেন আছে 200 মিটার, তাহলে এখান থেকে ব্রিজ লেন্থ কি হবে, 450 মাইনাস 200 ইজিক্যাল টু 250 মিটার আসবে এই প্রশ্নের। The perimeters of two squares are 40 centimeter and 30 centimeter. Find the perimeter of a third square whose area is equal to the difference of the area of the two square. মানে কথা হচ্ছে দুইটা স্কোয়ার দেওয়া আছে, যাদের ক্ষেত্রে একজনের পেরিমিটার 40 আর একজনের 30 আছে। সো এইটার এই দুইটা যে ডিফারেন্সটা হবে, ওই ডিফারেন্সটা আসলে আরেকজনের এরিয়া, তাই না? আর একটা স্কোয়ারের কি দেওয়া আছে, এরিয়া, পেরিমিটার আর কি, পেরিমিটার দেওয়া আছে, তাহলে ওটার এরিয়া খুঁজে বের করতে হবে। তো দেখবেন আমি একটা সলিউশন দিয়েছি, বলেছি যে এটা 30 সেন্টিমিটার যদি রাখেন তাহলে উত্তরটা যা আসে সেটা ফ্র্যাকশনাল ভ্যালু আসে, যেটা অপশনে কোনোটাই নাই। তো আমি এখানে ধরে নিচ্ছি এটা 32 সেন্টিমিটার, কারণ আসলে উত্তর নাই আর কি, 30 সেন্টিমিটার দিয়ে করলে উত্তর মিলে না। তো এখানটা আমি যদি চিন্তা করি, দেখেন আমার টার্গেটটা কি, আমার এখান থেকে টার্গেট হচ্ছে এরিয়া খুঁজে বের করতে হবে। তাহলে এরিয়া যদি খুঁজে বের করতে হয়, তাহলে আমার চিন্তা করতে হবে সাইড কত, সাইড হলেই কিন্তু আমার কাজ শেষ। তাহলে প্রথম যে স্কোয়ারটা আছে সেটা কত, 40 পেরিমিটার। তাহলে ওইটা যদি 40 পেরিমিটার হয়, তাহলে এটা আমরা 4 দিয়ে ভাগ করি, মাইনাস যেহেতু ডিফারেন্স বলছে আর একটা 32 ধরলাম, ওটা 4 দিয়ে ভাগ করি। তাহলে আপনি চাইলে একটাকে একবার স্কোয়ার করে দিতে পারেন এখানে। 40 মানে কত, এখান থেকে 10 স্কোয়ার, এখানে কত 8 স্কোয়ার, তাহলে 100 থেকে কত 36 আসে। তো এই 36টা কি আসতেছে, এরিয়ার যে ডিফারেন্স, এই দুইজনের এরিয়ার যে ডিফারেন্স। খেয়াল করেন, আমরা এখান থেকে পেরিমিটার ছিল 4 দিয়ে ভাগ করে তার বাহু নিয়েছি, আবার বাহুকে স্কোয়ার করলে ওই প্রথম যে স্কোয়ারটা ছিল তার ক্ষেত্রফল পেয়েছি, দ্বিতীয় স্কোয়ারের ক্ষেত্রফল পেয়েছি। তো দুইজনের ক্ষেত্রফলের ডিফারেন্স কত, 36। আর এই যে 36 যে এরিয়ার যে ডিফারেন্সটা, এটা কি, এটা হচ্ছে থার্ড যে স্কোয়ার আছে তার পেরিমিটার। তাহলে থার্ড যে স্কোয়ার আছে সেটা পেরিমিটার যদি এখান থেকে এটা হয়ে থাকে, তাহলে সরি এরিয়া যদি এটা হয়ে থাকে, তাহলে আলটিমেটলি আমাদের 6 আসবে আমাদের কি, ওই তৃতীয় যেই স্কোয়ারটা আছে তার বাহু। তাহলে তার বাহু যদি 6 আসে, পেরিমিটার চাইছে, তাহলে 6 × 6 মানে কত, 24 আসবে। এটা এই প্রশ্নের উত্তর, যেহেতু ফাইন্ড দ্য পেরিমিটার চাইছে আর কি। এক্ষুনি পেরিমিটার আর এরিয়া নিয়ে যে উল্টাপাল্টা করছে, একটু দেখে নেবেন, সহজ আছে ইনশাল্লাহ। a plus b plus c is equal to 0, the value of a square by bc plus b square by ca plus c square by ab is what? আগে সম্ভবত এটা বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন, কিংবা জনতা ব্যাংকের রুরাল ক্রেডিটে এরকম একটা প্রশ্ন এসেছিল। আমি বলেছিলাম এই টাইপের ম্যাথে, যেহেতু ডিগ্রিজ আর সেম, এই টাইপের ম্যাথে ভ্যালু পুটিং মেথডটা সব থেকে কার্যকরী। আপনি এখান থেকে ফর্মুলা ভাঙতে গেলে বেশ সময় লাগবে, আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, আপনি দেখে নেবেন এটা। যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0 আছে, তো আমরা এ বি সি এটার মান এমন ভাবে ধরবো যাতে এদের সামটা 0 হয়। আগের যে ম্যাথটা ছিল সম্ভবত এখানে বলা ছিল এ প্লাস বি প্লাস সি নট ইজ ইকাল টু 0, মানে এমন ভাবে ধরতে হবে যেন মানে এই ম্যাথ সামটা কোনোভাবেই 0 না হয়। তো সেক্ষেত্রে এমন ভাবে মান ধরবেন যেন এদের সামটা 0 হয়। সেক্ষেত্রে আপনি যে কোনো মান ধরতে পারেন, কোনো সমস্যা নাই। সাপোজ ধরেন এ সমান আমি 2 ধরলাম, বি সমান সমান 2 ধরলাম, তো এই সামটা 0 করার উদ্দেশ্যে সি সমান সমান কত, -4 ধরলাম। কন্ডিশন আমি স্যাটিসফাই করছি। এখন এখানে ভ্যালুটা বসাতে থাকেন। এ স্কোয়ার মানে কত, 4 ডিভাইডেড বাই বিসি, বিসি মানে এই দুটার গুণফল মানে -8, প্লাস বি স্কোয়ার মানে কত, 4 ডিভাইডেড বাই কত, সি এ, তার এই দুটার গুণফল -8, প্লাস এখান থেকে সি স্কোয়ার মানে -4 স্কোয়ার মানে কত, 16 ডিভাইডেড বাই 4 দুগুণে কত, আহ এবি বলে তাই না, এবি মানে 2 দুগুণে 4। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি ক্যান্সেল আউট করলেই মূলত এই 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 প্রশ্ন নিলে কত আসতেছে, -1 আসতেছে। আর এখান থেকে কত, +4, তার মানে এখান থেকে সিম্পলি আমাদের 3 আসে এই প্রশ্নের উত্তর। এভাবে যেতে পারেন, আদারওয়াইজ আপনাকে এটাকে ডিরেক্টলি ফর্মুলা ভাঙতে হবে। আর ফর্মুলাটাও একটু দেখাই, ঘটনাটা কেমন দেখি। খেয়াল করেন, আমরা যদি ফর্মুলা ভাঙতে চাই এই প্রশ্ন থেকে, তাহলে আমরা লসাগু করলে কি পাচ্ছি, এ বি সি পাচ্ছি। তাহলে এখান থেকে কি পাবো, এ কিউব প্লাস এখান থেকে বি কিউব প্লাস এখান থেকে সি কিউব, অনেক কাজ। এখন এটাকে ফর্মুলাতে ভেঙে দেন, এ প্লাস বি প্লাস সি, সাথে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অনেক কাজ, মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এখান থেকে কত, সি এ প্লাস এখান থেকে 3 এ বি সি ডিভাইডেড বাই এ বি সি। তো যেহেতু
আমাদের এই যে এ বি এ প্লাস বি প্লাস সি জিরো আছে, তাহলে এই প্রশ্নটা কি হবে, জিরো হবে। আর জিরো ইন্টু সামথিং মানে কি আপ টু এই পর্যন্ত জিরো হয়ে যাচ্ছে। তাহলে উপরে কি থাকছে, 3 ABC থাকছে ডিভাইডেড বাই কত, ABC। সেটা ক্যালকুলেশন করলে সিম্পলি 3 আসে। আপনি এখানে 1 বসাতে পারেন, 1 বসালেও তাড়াতাড়ি হবে, 2 বসালেও তাড়াতাড়ি, কোনো সমস্যা নাই। তবে এক্ষেত্রে আপনাকে ফর্মুলাটা জানা লাগবে, আদারওয়াইজ ভ্যালু পুটিং মেথড ইজ বেস্ট। In a set of three numbers, the average of first two numbers is 2, the average of last two numbers is 3, and the average of the first and last numbers is 4. So what is the average of three numbers? প্রথমে বলে রাখি, এই ম্যাথ সম্ভবত আমি আপনাদের হুবহু করিয়েছি, যে দেখবেন আমি বলেছিলাম অ্যাভারেজ অফ অ্যাভারেজ, বা সিম্পলি যদি চিন্তা করি যে তিনটা নাম্বারের যে অ্যাভারেজ প্রথমে কত আছে, 2 আছে, ওকে। এরপরে পরের দুটার অ্যাভারেজ কত আছে, 3 আছে। তারপরে দুটো অ্যাভারেজ কত, 4। তো এটা দেখে কি আপনার মাথায় আসে যে এটা ডিরেক্টলি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, দ্য গ্যাপ ইজ সেম, মানে প্রত্যেকটা ক্ষেত্রে গ্যাপ সেম। তো যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়, তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে অ্যাভারেজটা কই থাকে, মিডিলে থাকে না? তাহলে এটাই প্রশ্ন উত্তর না, শেষ, আর কিছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। অথবা যদি এটাকে আমি আরেকটু ভেঙে করতে চাই, তাহলে আমরা জানি অ্যাভারেজ মানে আসলে টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। এটা কয়েকভাবে করা যেতে পারে, যে টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। প্রথম দুইটা নাম্বারের অ্যাভারেজ কত, 2, তো এটার মোট কত, 2 গুণিত 2, প্লাস পরের অ্যাভারেজ কত, 3, তাহলে মোট কত, 3 দুগুণে 6, প্লাস পরের অ্যাভারেজ কত, 4, 4 গুণে কত, 2, ডিভাইডেড বাই 2 2 করে মোট 6টা নাম্বার কাউন্ট করছি। তাহলে 2 2 4, আর হচ্ছে 6 10 14, সরি 18, 18/6, তাহলে 18/6 মানে কত আসবে, 3 আসবে। এটাই প্রশ্ন উত্তর, তাই না? নেক্সট কোয়েশ্চেন খেয়াল করেন, আমি জাস্ট কিছুদিন আগেই ম্যাথ আপনাদের করিয়েছি, মানে অনেকগুলো ম্যাথই তো আছে, খেয়াল করেন। বিবিআইটি 2014 সালে এই ম্যাথটা আমি আপনাদের করালাম। ঠিক একই ম্যাথ, হুবহু ম্যাথ আমি আপনাদের এখানে আজকে সিনিয়র অফিসারে তুলে দিয়েছি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অফ, এই যে এই প্রশ্নটা অনেক বড় একটা বিষয়, ঠিক একইভাবে এই ম্যাথটা আমি আপনাদের করিয়েছি। তাহলে এটা আসলে না পারার কিছু ছিল না। সিম্পলি কনসেপ্টটা কেমন, কনসেপ্ট আমরা শেষের দিক থেকে শুরু করব। এই যে 225, এটাকে রুট করলে কত আসবে, 15 আসবে। 154 সাথে সেটা যোগ থেকে কত, 169, সেটাকে রুট করলে আবার কত পাবেন, 13 পাবেন। এই 13 128 সাথে যোগ থেকে কত, 121, 121কে রুট করলে কি পাবেন, 11 পাবেন। এই 11 25 সাথে যোগ থেকে কত, 36, সেটা রুট করলে কত, 6। এই 6 আমাদের 10-এর সাথে যোগ করলে রুট আবার 16, হুইচ ইজ ইকাল টু 4। তো শেষ। তো দেখেন আলহামদুলিল্লাহ ম্যাথগুলো কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যায়। তো আজকে আমার আমার যতদূর মনে আছে, আমি যে চ্যাপ্টারগুলো আপনাদের করিয়েছি, এখান থেকে 10টা ম্যাথ হুবহু কমন ছিল, এবং বাকি কিছু ম্যাথ ছিল যেগুলো অ্যাজ ইউজুয়াল পারার মতো। তো সেক্ষেত্রে অন্তত 16টা কোয়েশ্চেন যদি সলভ না করতে পারে, তাহলে আসলেই দুঃখের বিষয় এটা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ এটা সলভ আমরা করে ফেললাম। আহ আগামীকাল আমরা আসল ক্লাসটা শেষ করে দেবো কাইন্ডলি, আহ এবং ইনশাল্লাহ নাম্বার সিস্টেম শুরু করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।